মধ্যরাতে নিজ স্ত্রীকে অর্ধনগ্ন অবস্থায় ছোট ভাইয়ের রুমের দিকে যেতে দেখে বেশ চমকে উঠেছেন নীরব শেখ। অবাকের বিষয় হলো খানিক আগেও শ্রী মায়েশাকে নিজ কক্ষে ঘুমন্ত অবস্থায় দেখে এসেছেন তিনি। তবে ছোট ভাই রোহান শেখ বাড়িতে আসতেই মায়েশার মাঝে বেশ পরিবর্তন লক্ষ্য করেছেন তিনি। পা টিপে টিপে রোহানের কক্ষের দিকে অগ্রসর হন নীরব শেখ। ঘুটঘুটে অন্ধকারে সারা বাড়িটা কেমন নিশ্চুপ নীরবতায় ছেয়ে গেছে। চাঁদের হালকা আলো এসে পড়েছে ঘরের ভিতরে। রোহানের কক্ষের সামনে আসতেই কেমন এক বিদঘুটে গন্ধ নাকে আসে লাগে নীরব শেখের, সাথে গঙ্গানির আওয়াজ। মায়েশা ততক্ষণে তার চক্ষু গোচর হয়ে গেছে। দরজায় হাত রাখতেই ভেজা তরলে হাত ভিজে গেল নীরব শেখের। অন্ধকার বিধায় বোঝা যাচ্ছিল না সেগুলো কি ছিল। দরজা ঠেলে ভিতরে উকি দিতেই থ মেরে যান নীরব শেখ। আবছা আলোয় দেখতে পান রোহান এবং মায়েশা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। হৃদস্পন্দন বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে তার। কাঁপা কাঁপা শরীরে হাতের তালু দিয়ে কপালের ঘাম মুছে যাচ্ছেন বারবার। হৃৎপিণ্ড ধুকধুক করছে। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছেন না তিনি। চোখে তার অগ্নিশিখা ফুলকি ছড়াচ্ছে। বংশ পরিচয়হীন মায়েশাকে ভালোবেসে বিয়ে করেছিলেন, আর আজ নিজ ভালোবাসায় মানুষটি তাকে এভাবে ঠকাবে। নীরব শেখের কল্পনার অতীত। এখন কি করা উচিত ভাবতে পারছেন না তিনি। প্রচণ্ড ধাক্কায় দরজা খুলে ভিতরে প্রবেশ করেন। নীরব শেখের উপস্থিতি টের পেয়ে লাফিয়ে উঠে মায়েশা এবং রোহান। যার সুখের জন্য এতটা বছর প্রবাস জীবন পার করলাম, সেই এমন কি করে করতে পারল? যে ছোট ভাইকে কষ্ট করে পড়ালেখা করালাম, সে এমনটা করলো কিভাবে? এই বিশ্বাসঘাতকদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এদের পৃথিবীতে রাখলে আসল ভালোবাসা বিলুপ্ত হয়ে যাবে। রাগে নীরব শেখের পুরো শরীর থরথর করে কাঁপছে। টেবিলে থাকা ফল কাটার ছুরি দিয়ে এক নাগাড়ে ছুরিঘাত করতে থাকেন তিনি। তাদের কোনো কথা বলার সুযোগ দিলেন না নীরব শেখ। সারা ঘরময় রক্তের বন্যা বয়ে যাচ্ছে। দুটি তাজা নিষ্প্রাণ দেহ ফ্লোরে উপুর হয়ে পড়ে আছে। নিজ হাতে লাশ দুটি বস্তাবন্দি করে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে যান তিনি। বেশ খানিকটা দূরে একটা স্রোতধারায় বস্তা দুটি ফেলে দেন। বাড়িতে ফিরে হতাশ হয়ে বারান্দায় ধপ করে বসে পড়েন নীরব শেখ। চোখ বেয়ে অশ্রু টপ টপ করে ঝরছে। নিজ হাতে স্ত্রী এবং ভাইকে খুন করেছেন তিনি। ভাবতেই কষ্টে বুক ফেটে চিৎকার আসছে। পূর্ব আকাশে সূর্য উঁকি দিচ্ছে। হয়তো কিছুক্ষণ পরেই আজান পড়ে যাবে। চোখের পানি মুছে নিজ কক্ষের দিকে অগ্রসর হন নীরব শেখ। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতেই সারা দেহে ভয়ের শিহরণ জেগে ওঠে। বিছানায় চোখ পড়তেই দেখেন মায়েশা দিব্যি ঘুম দিচ্ছে। ঝিম মেরে দাঁড়িয়ে রইল নীরব শেখ। সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। খানিক আগেই নিজ হাতে মায়েশাকে হত্যা করে নদীতে ফেলে দিয়ে এসেছেন তিনি। মরা মানুষ জ্যান্ত হয় কিভাবে? নিমেষেই ভয় যেন তাকে গ্রাস করে ফেলেছে। কাঁপা কাঁপা পদক্ষেপে বিছানার পাশে এসে দাঁড়ান নীরব শেখ। মায়েশা ঘুম থেকে জেগে উঠে নীরব শেখের দিকে তাকিয়ে আছে। কি হলো, ওখানে দাঁড়িয়ে আছেন যে? মায়েশার কোনো কথা নীরব শেখের কানে পৌঁছাচ্ছে না। মায়েশার দিকে তাকিয়ে বিনয় দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। তবে কি আমি স্বপ্ন দেখছিলাম? প্রশ্নের বেড়াজালে আবদ্ধ নীরব শেখ একই অবস্থানে ঠায় দাঁড়িয়ে আছেন। হঠাৎ নীরব শেখের মা জুলেখা বেগমের চিৎকারে পুরো বাড়িটা উত্তল হয়ে পড়ে। রোহানের ঘরে রক্তের দাগ ফুটে উঠেছে। রোহানও নিখোঁজ। মায়েশার ঠোঁটের কোণে পৈশাচিক হাসি নীরব শেখের হৃদস্পন্দন বাড়িয়ে তুলছে। সারা বাড়িতে রোহানের কোনো খোঁজ মেলেনি। মায়েশা ততক্ষণে বিছানা থেকে উঠে দাঁড়িয়েছে। নীরব শেখ নিজেকে সামলিয়ে নেন। মায়েশার চোখে চোখ রাখতে সাহস পাচ্ছেন না তিনি। এটা আদৌ মায়েশা নাকি কোনো বহুরূপী কেউ? নানান চিন্তা নীরব শেখকে ভাবিয়ে তুলেছে। কি হলো, আপনি এমনভাবে তাকিয়েছেন কেন? মায়েশার কথায় নীরব শেখের ঘোর কাটে। মেয়েটার মায়াবী চাহনি পাগল করে তোলে নীরব শেখকে। হয়তো আমি কোথাও ভুল করেছি। মায়েশাকে আমি যতটুকু জানি, ও এমন জঘন্য কাজ করতেই পারে না। অনেক ভালোবাসে আমায়, তার সাথে শ্রদ্ধাও করে। ভাবতে ভাবতে নীরব শেখ শার্টের হাতায় কপালে জমে থাকা ঘাম মুছে নেন। কিন্তু তার কাছে প্রশ্ন এখনও ঘুরপাক খাচ্ছে। যদি এটা সত্যি মায়েশা হয়, তবে যাকে হত্যা করেছে সে আসলে কে?
এ কেমন ধাঁধায় পড়ে গেলেন তিনি। মাথাটা তার চিনচিন করছে। কি হলো, আপনি ঠিক আছেন তো? এমন করছেন কেন? স্নেহকাতর কণ্ঠ শুনে নীরব শেখের অন্তর কেঁপে ওঠে। গতরাতে ভুলবশত নিজের ভাইকে হত্যা করেছেন তিনি। এই দায় সারা জীবন বয়ে বেড়াতে হবে। দৌড়ে স্রোতধারার কাছে ছুটে আসেন নীরব শেখ। এখানেই বস্তাবন্দি দুটি লাশ ফেলে রেখে গেছেন গত রাতে। কিন্তু এ কি, এখানে তো একটা বস্তা, বাকি আর একটা বস্তা গেল কোথায়? সারা শরীর ঘামে ভিজে গেছে। কোমরে হাত রেখে শেষ শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছেন নীরব শেখ। বৌমা, নীরব কই? রোহনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আবার নীরব কোথায় গেল? শাশুড়ির কথায় আমতা আমতা সুরে মাইশা জবাব দিল, আজ্ঞে মা, উনি হয়তো রোহনকে খুঁজতে বেরিয়েছেন। মাইশার হাব ভাব বেশ সন্দেহজনক। জুলেখা বেগম চোখ দেখেই বুঝে ফেলেন হয়তো তার ছেলের বউ তার থেকে কিছু লুকাচ্ছে। মাইশা, তুমি কি কিছু লুকাচ্ছ আমার থেকে? শাশুড়ির সন্দেহ ভরা কণ্ঠ মাইশাকে চমকিয়ে তুলেছে। না না, আমি কি লুকাবো আপনার কাছ থেকে? তাছাড়া আমি তো মাত্রই ঘুম থেকে উঠে এসব শুনলাম। জুলেখা বেগম ভুরু কুঁচকে খানিক তাকিয়ে রইল মাইশার দিকে। জুলেখা বেগম আগের থেকেই মাইশাকে সহ্য করতে পারেন না। এমন একটা বংশ পরিচয়হীন রাস্তার মেয়ে অবশ্যই শেখ বংশের পুত্রবধূ হওয়ার যোগ্যতা রাখে না। তাই জুলেখা বেগম বরাবরই এই বিয়ের বিরুদ্ধে ছিলেন। কিন্তু নীরবের তো একটাই কথা, সে মাইশাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। তাই এই এতিম মেয়েকে পুত্রবধূ করে ঘরে তুলেছেন জুলেখা বেগম। নীরব শেখের বাবার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে শেখ পরিবারে। পুরো পরিবারের ভার নীরব শেখের কাঁধে এসে পড়ে। এইচএসসি শেষ করেই প্রবাস জীবনে পাড়ি দেন তিনি। দীর্ঘ কয়েক বছর প্রবাস জীবন পার করে ছুটি কাটাতে দেশে ফেরেন তিনি। তখনই হঠাৎ একদিন মাইশার সাথে একটা বাজারের সামনে পরিচয় হয় নীরবের। মেয়েটা গরিব এতিম বাচ্চাদের জন্য দান বক্সে হাতে টাকা উঠাচ্ছে। মেয়েটার মায়াবী চাহনি বেশ মায়া লাগিয়ে দেওয়ার মতো। নীরব বেশ খানিকক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন মেয়েটার দিকে। আসসালামু আলাইকুম। জি, আমরা পাশের একটা এতিমখানা থেকে এসেছি। এতিম বাচ্চাদের জন্য টাকা উঠাচ্ছি, যদি কিছু দিতেন তাদের জন্য। মেয়েটার কণ্ঠেও বেশ জাদু আছে বলতেই হবে। নিমেষেই নীরব শেখের মন ছুঁয়ে দিয়েছে। তার যেন চোখের পলক ফেলতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে সারাদিন এমনভাবে তাকিয়ে থাকতে। এই যে স্যার, মাইশার পুনরায় ডাকে ঘোর কাটে নীরব শেখের। জি, আমি বড় কিছু দান করতে চাই, তার জন্য আপনাকে আমার ঠিকানায় আসতে হবে। নীরব শেখের কথায় মাইশা রাজি হয়ে যায়। একটা চিরকুটে ঠিকানা লিখে হাতে ধরিয়ে দিয়ে নীরব শেখ চলে আসেন। মাইশা পরদিন সেই ঠিকানায় দেখা করে তার সাথে। কিন্তু এটা তো কোনো কফি শপের ঠিকানা বলে মনে হচ্ছে। তাছাড়া দেখা করার সময়ও দেওয়া হয়েছে সেখানে। জি স্যার, আমি আপনার ঠিকানায় এসেছি। এখন বলেন কি দিতে চান আপনি? নীরব খানিক মুচকি এসে মাইশাকে চেয়ারে বসতে বলেন। মাইশা অগত্যা চেয়ার টেনে বসে পড়ে। আসলে আমি আপনাকে কিছু বলতে যাচ্ছি। নীরব শেখের কথা শুনে মাইশা হকচকিয়ে গেল। কি এমন বলতে চায় এই অপরিচিত লোকটা, যার জন্য এত দূরে নিয়ে আসলো তাকে? জি বলেন, কি বলতে চান? নীরব শেখ খানিক সময় নিয়ে চোখ বন্ধ করে বলতে শুরু করেন। আসলে আমি আপনাকে প্রথম দিন থেকেই দেখেই ভালোবেসে ফেলেছি। আমি প্রেম ভালোবাসায় বিশ্বাসী নই, তাই আপনাকে ইসলামিক নিয়ম অনুযায়ী বিয়ে করতে চাই। আপনি কি রাজি আছেন? কথাগুলো একদমে বলে শেষ করে নীরব শেখ বড় করে ঢোক করেন। উত্তরের আশায় অস্থির হয়ে আছেন তিনি। আপনার সাথে আমার ভালোভাবে পরিচয়টাও হয়নি, আর আপনি কি না আমাকে বিয়ে করতে চান? সেদিন রাগান্বিত হয়ে মুখ ফিরিয়ে চলে যাওয়া মেয়েটাই আজ নীরব শেখের বিয়ে করা বউ। পুরনো স্মৃতিগুলো বারবার মনে পড়ছে নীরব শেখের। রোহানের বস্তাবন্দি লাশ সামনে নিয়ে নদীর পাড়ে এখনও ঠায় দাঁড়িয়ে আছেন তিনি। হঠাৎ কারো ধাক্কায় নীরব শেখের ঘোর কাটে। পেছনে তাকিয়ে দেখে বন্ধু আরমান দাঁড়িয়ে আছে। কিরে, তোরে সারা এলাকা খুঁজে মরছি আর তুই এখানে? আন্টি তোকে আর রোহনকে খুঁজছে, খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছেন। নীরব নির্বাক হয়ে আরমানের দিকে তাকিয়ে আছেন। আরমান খেয়াল করে সামনে একটা রক্তমাখা বস্তা পড়ে আছে। বেশ আগ্রহ নিয়ে আরমান বস্তাটির দিকে তাকিয়ে রইল। ভাই, এই বস্তাতে কি আছে? নীরব শেখ বেশ ঘাবড়ে গেছেন।
কোনো মতে যদি আরমান বুঝতে পারে রাস্তায় রোহনের লাশ আছে, তাহলে সে ফেঁসে যাবে। কই বস্তাতে কিছু নেই তো? আমতা আমতা কণ্ঠে বলতে থাকেন নীরব শেখ। আরমান ধীর পায়ে বস্তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। নীরব শেখ বাধা দিতে চেয়েও ব্যর্থ হলেন। বস্তার মুখ খুলতেই চিৎকার দিয়ে ওঠে আরমান। রোহানের লাশ পুরো রক্তে লাল বর্ণ ধারণ করেছে। তুই নিজের ভাইকে মেরে দিয়েছিস? তুই মেরেছিস রোহনকে? নীরব শেখের কলার চেপে ধরে ঝাঁকাতে থাকে আরমান। নীরব নিজেকে ছাড়িয়ে নিতে আরমানকে ধাক্কা মারে। প্রচণ্ড ধাক্কায় আরমান স্রোতধারায় পড়ে যায়। নীরব শেখ বুঝতে পারে পুনরায় খারাপ কিছু হতে চলেছে। নদীর স্রোত বেশ জোরালো। কয়েক সেকেন্ডে আরমানকে ভাসিয়ে নিয়ে যায়। নীরব শেখের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ভেসে উঠেছে। নিজ প্রাণপ্রিয় বন্ধুকেও ছাড়ল না সে। নীরব শেখ দ্রুত পদক্ষেপে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কি হচ্ছে এসব তার সাথে? আর কেনই বা হচ্ছে? সন্ধ্যা ঘনিয়ে এসেছে। হালকা কুয়াশায় চারপাশটা ভালো মতো দেখা যাচ্ছে না। ধীর পায়ে ঘরে প্রবেশ করেন নীরব শেখ। খানিক পর পর দীর্ঘশ্বাস ফেলছেন তিনি। চোখের কোণে পানি জমে আছে। কি হলো এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলেন? ভারী কণ্ঠস্বর শুনে পেছন ঘুরে তাকিয়ে দেখেন মায়েশার চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে। মায়েশার খোলা চুলগুলো আকাশে এলোমেলোভাবে উঠছে। কণ্ঠটাও কেমন ভারী হয়ে উঠেছে। কে কে তুমি? আমি জানি তুমি আমার মায়েশা হতেই পারো না। সত্যি করে বলো কে তুমি, আর কেন করছো এসব? নীরব শেখের কথা শুনে মায়েশা বিরক্তিকর হাসি এসে তার দিকে ভুরু কুঁচকে তাকায়। যদি বলি আমি কোনোদিন মায়েশা ছিলামই না, তখন কি করবেন আপনি? মায়েশার কথায় রহস্য লুকিয়ে আছে। নীরব শেখ অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। মানে কি বলতে চাচ্ছ তুমি? বড় করে দম নিয়ে নীরব শেখ প্রশ্নসূচক দৃষ্টিতে মায়েশার মুখ মানে তাকিয়ে আছেন। সে সময় হলে ঠিক জানতে পারবেন মিস্টার আরিফ। ও সরি, মিস্টার নীরব শেখ। মায়েশার মুখে আরিফ ডাক শুনে ঘাবড়ে গেছেন নীরব শেখ। সারা শরীর ঘেমে একাকার হয়ে যাচ্ছে। ভিতরে কেমন অস্থিরতা কাজ করছে। কাঁপা কাঁপা গলায় পুনরায় জিজ্ঞেস করেন, সত্যি করে বলো তুমি কে? মায়েশা বিকট শব্দে হেসে ওঠে। আমার আসল পরিচয় জানার আগে নিজের মায়ের কথা ভাবুন, কারণ তার দম প্রায় বন্ধ হয়ে আসছে। নীরব শেখ বুঝতে পারলেন তার মায়ের বিপদ রয়েছে। গাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে। তার ভেতরে প্রচণ্ড উত্তেজনা কাজ করছে। তুমি আমার মায়ের সাথে কি করেছো? দোহাই তোমার, আমার মায়ের কোনো ক্ষতি করো না। আর্ত কণ্ঠে একই কথা বলে যাচ্ছেন বারবার। কিন্তু এতেও মায়েশার মনে কোনো মায়া হলো না। তার অট্ট হাসি না থামিয়ে আরও দ্বিগুণ বাড়িয়ে দিল। নীরব শেখ হাত জোর করে বসে পড়েন মায়েশার সামনে। নীরবের কাণ্ড দেখে মায়েশা আরও বেশি খুশি হয়েছে। হঠাৎ পাশের রুম থেকে আর্তচিৎকারের আওয়াজ নীরব শেখের কানে পৌঁছায়। এটা তার মা জুলেখা বেগমের চিৎকার। নীরব কোনো দিকে ভ্রুক্ষেপ না করে সোজা আওয়াজের উৎস খুঁজতে থাকে। আওয়াজটা পাশের একটা ছোট রুম থেকে আসছে। রুমটা বেশ পুরনো। কয়েক যুগ আগে থেকেই এই ঘরে কেউ আসে না। চলিত আছে এই ঘরে নাকি নীরবের দাদু ছবি আঁকতেন, তাই দাদুর মৃত্যুর পর বন্ধ পড়ে আছে। নীরব দ্রুত গতিতে ঘরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেন। চারিদিকে কেমন পিটকুটে গন্ধ। এই গন্ধ আগেও কোথাও পেয়েছিলেন তিনি। হঠাৎ মনে পড়ে গত রাতের কথা। গত রাতে রোহানের ঘরের আশেপাশে তিনি এমন পিটকুটে গন্ধ আবিষ্কার করেছিলেন। চারিদিকে চাক্ষুষ করছিলেন নীরব শেখ। না, ঘরের মধ্যে কাউকে দেখা যাচ্ছে না। তবে সেই আত্মচিৎকার কোথা থেকে এলো? শরীরের প্রতিটি শিরা উপশিরা রক্ত টকবক করছে নীরব শেখের। যে করেই হোক মায়ের কোনো ক্ষতি হতে দেবেন না তিনি। কিন্তু তার আগে মায়ের খোঁজ তো মিলতে হবে। হঠাৎ নিঃশ্বাস ফেলার শব্দে নীরব শেখ ভয়ে ঠান্ডা হয়ে যান। হয়তো কেউ আছে এই ঘরটাতেই। মা, ও মা, আমি নীরব, তুমি এখানে আছো কি? অশ্রুসিক্ত নয়নে আর্তকান্না ভরা কণ্ঠে বারবার একই শব্দ উচ্চারণ করছিলেন নীরব শেখ। নীরব, রোগাক্রান্ত কণ্ঠে ফিসফিসিয়ে জুলেখা বেগমের ডাক। নীরব মুহূর্তে ঘুরে দাঁড়ায়। জানলার পাশে সিলিংয়ে ঝুলছে মায়ের অর্ধমরা দেহ। নীরব বিকট চিৎকারে ভেঙে পড়েন। দৌড়িয়ে মায়ের কাছে চলে আসেন। মা, ভয় পেও না, তোমার কিছু হবে না, আমি চলে এসেছি তো।
কান্না জড়িত কণ্ঠে নীরব শেখ জুলেখা বেগমকে সাহস দিতে লাগলেন। পর মুহূর্তে নীরব শেখ খেয়াল করেন মায়ের দেহ ঠান্ডা হয়ে গেছে, শ্বাস বন্ধ হয়ে গেছে, হাত পা ছেড়ে দিয়েছেন জুলেখা বেগম। আকাশ ফুরানো চিৎকারে ফেটে পড়েন নীরব শেখ। চোখের সামনে মায়ের মৃত্যু যেন তার মৃত্যুর স্বাদ। আপনজন হারালে কেমন লাগে এবার বুঝতে পারছেন তো মিস্টার আরিফ? আমি আপনাকে আর নীরব বলবো না, কারণ সত্যি লুকানোর মানুষ যে আর বেঁচে নেই আপনার। মায়েশার এমন কথায় ঘুরে তাকান নীরব শেখ। তিনি বুঝতে পেরেছেন এতক্ষণে এটা মায়েশা নয়, মিতু। ভুরু কুঁচকে অবাক সূচক প্রশ্ন ছুড়লেন তিনি। বাহ, নামটা দেখছি ভালোই মনে আছে আপনার। ঠোঁটের কোণে বিরক্তিকর হাসি নিয়ে তাকিয়ে আছে মায়েশা রূপী মিতু। নীরব শেখের মনে পড়ে আজ থেকে কয়েক বছর আগের কথা। সময়টা 2016 সাল। বাসর ঘরে বধূ সেজে গুটিসুটি মেরে বসে আছে মিতু। সৎ মায়ের জোড়াজুড়িতে এক ভিন দেশি লোকের সাথে বিয়ে হয়েছে তার। কথা হয়েছে বিয়ের পর মিতুকে নিয়ে বিদেশে চলে যাবেন উনি। লোকটার নাম আরিফ। শুনেছে সে মায়ের কাছে। হ্যাংলা গরনের বেশ ফর্সা লোকটা। মিতুর সৎ মাকে টাকার লোভ দেখিয়ে রাজি করিয়ে ফেলেন তিনি। কিন্তু মিতু তো অন্য একজনকে ভালোবাসে। ছেলেটার নাম সবুর। মিতুকেও সেও ভীষণ ভালোবাসে। টাকার কাছে বিক্রি হয়ে সৎ মেয়েকে জোরপূর্বক বিয়ে দেন সৎ মা আম্বিয়া বেগম। সবুর প্রিয় মানুষকে না পাওয়ার ব্যথা সহ্য করতে না পেরে কোথাও হারিয়ে গেছে। হয়তো আত্মহত্যা বেছে নিয়েছে, না হয় অনেক দূরে চলে গেছে, যেখানে তাকে কেউ খুঁজে পাবে না। সবুরের কথা মনে পড়তেই দীর্ঘশ্বাস ফেলে মিতু। অচেনা বাড়ি, অচেনা মানুষজন, আর মানুষজন বলতে 3 জন লোককেই চোখে পড়েছে মিতুর। বেশ ঘাবড়ে আছে সে। খানিক বাদে দরজা ঠেলে ভিতরে ঢুকে আরিফ। মিতু ঘাড় উঁচিয়ে দেখে আরিফের সাথে বাকি 3 জনও আছে। কিন্তু সে মায়ের কাছে শুনেছে বাসর রাতে নাকি শুধু স্বামী স্ত্রী থাকেন। তবে কেন এই 3 জনও এলো ওনার সাথে? হয়তো মা মিথ্যা বলেছে। সহজ সরল মিতু চুপটি মেরে বসে আছে খাটের এক কোণায়। আরিফ ধীর গতিতে কাছে গিয়ে বসে। ভুরু কুঁচকে তাকায় মিতুর দিকে। তখনও সব অজানা মেয়েটার কাছে। তার সাথে কি ঘটতে চলেছে তার ভাবনার বাইরে। হঠাৎ মিতু খেয়াল করে সাথে থাকা লোকগুলো একে একে মিতুর দিকে অগ্রসর হচ্ছে। মৃত্যু এবার খানিক ঘাবড়ে গেল। আরিফ পর মুহূর্তে টান দিয়ে মিতুর দুপাটটা কেড়ে নিল। অসহায়ের মতো তাকিয়ে আছে মিতু। তবে কি তার সৎমা জেনে শুনে মিতুকে এদের হাতে তুলে দিয়েছে? মিতুর চোখের কোণে পানি জমে গেছে। সাথে আসা দুজনে দ্রুত গতিতে মিতুর 2 হাত ধরে বিছানায় শুইয়ে দিল। মিতুর আর্তচিৎকার জানলার স্বচ্ছ কাছে ধাক্কা খেয়ে ফিরে আসছে বারবার। পালাক্রমে ধর্ষণ করতে লাগলো অবলা নিতুকে। রক্তাক্ত শরীরে ছটফট করতে লাগলো সে। কারো দয়া হলো না সেদিন। খায়েশ মিটিয়ে অচেতন মিতুকে ডাস্টবিনে নিক্ষেপ করে তারা। আজ কেটে গেছে কয়েক বছর। মিতুর এখনও বেশ ভালো মনে আছে আরিফের চেহারা। নীরব শেখ বড় করে ঢোকিলেন। সেদিনের আরিফ তো তিনিই ছিলেন, কিন্তু মিতুর চেহারার এত পরিবর্তন কিভাবে হলো? এখনও অজানা নীরব শেখের কাছে। মিতু, তুমি এখনও বেঁচে আছো? অবাক সূচক প্রশ্ন ছুড়েছেন নীরব শেখ। হ্যাঁ, আমি এখনও বেঁচে আছি। তোদের সবাইকে শেষ করব, কাউকে বাঁচতে দেব না। তোদের জন্য আমার সবুরকে মরতে হয়েছে। আমি হয়েছি ধর্ষিতা। সেদিন তোর ভাইয়ের রুমে যেই মেয়েকে দেখেছিস ওটা আমি ছিলাম না। ওটা তো রোহানের প্রেমিকা, যাকে আমি ডেকে এনেছিলাম। সেদিন রাতে আমি তোকে এক ধরনের ডাক দিতাম, যেন আমার প্রতিবিম্ব সব মেয়ের মধ্যে দেখতে পাস। আর রোহানের দরজায় সেই তরলটা লাগানো ছিল। ওটা একটা পয়জন, যেটা মানুষের শরীরে ঘামের সাথে প্রবেশ করে তাকে দ্বিগুণ উত্তেজিত করে দেয়। নীরব শেখ বুঝতে পারে সব কথা। তুই আমার পরিবারকে শেষ করেছিস, আমি তোকে ছাড়ব না। বলতে বলতে তেড়ে আসছে নীরব শেখ। মিতুও তৈরি আছে। রামদা হাতে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে নীরব শেখের দিকে। কাছে আসতে বিকট আওয়াজে গর্জে ওঠে মিতু। নীরব শেখের শরীর থেকে মাথা আলাদা হয়ে ছিটকে পড়ে ফ্লোরে। বড় বড় দৃষ্টিতে তাকিয়ে রইল মিতু। এখনো রাগে পুষছে তার শরীর। মাথাবিহীন মরদেহ পড়ে আছে এক পাশে। রক্তের বন্যা বয়ে যাচ্ছে শেখ বাড়ির উঠোন।
হ্যালো মিস্টার বোরহান। মেয়ে কণ্ঠ শুনেই চোখ জলজল করে ওঠে বোরহানের। জি, কে বলছেন? একটু ভাবভঙ্গিতে উত্তর দেয় বোরহান। আমি মায়েশা। হয়তো চিনবেন না, আসলে আমি আপনাকে পছন্দ করি। আগামীকাল রাতে কি সুইট ড্রিম হোটেলে মিট করতে পারবেন আমার সাথে? অচেনা মেয়ের এমন প্রস্তাবে লাফিয়ে ওঠে বোরহানের মন। মেয়ের নেশা বড়ই মারাত্মক। যত টাকা যাবে যাক, এই মেয়েকে আমার ভোগ করতেই হবে। কল কেটে ঠোঁটের কোণে পৈশাচিক হাসি এসে পরের শিকারের অপেক্ষায় রয়েছে মায়েশা। একইভাবে বাকি দুইজনকেও কল করে এক একজনকে এক এক টাইমে ডেকে নেয় সে। পরদিন ঠিক সময় হোটেলে পৌঁছে গেল বোরহান। হ্যালো মিস, এই হোটেলে 5 তলায় মায়েশা নামের কোনো মেয়ে কি রুম বুক করেছে? রিসিভারকে জিজ্ঞেস করে বোরহান কাচুমাচু হয়ে দাঁড়ালো। জি স্যার, উঠেছে তো। রিসিভার রুমটা দেখিয়ে নিজ পথে পা বাড়ালো। বোরহানের চোখে মুখে আনন্দের ঝলকানি। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই অন্ধকারে নিজেকে হারিয়ে ফেলে সে। এদিক সেদিক কাউকে দেখা যাচ্ছে না। মিস মায়েশা আছেন কি রুমে, না এখনও কোনো সাড়া নেই? বোরহান খানিক ঘাবড়ে গেল। কাপা পদক্ষেপে রুমের ভেতরে প্রবেশ করে। লাইট চালানোর জন্য ইলেকট্রিক বোর্ড খুঁজতে থাকে সে, কিন্তু সুইচগুলো কাজ করছে না। মোবাইলের টর্চ জেলে সামনে এগোতে থাকে বোরহান। তবে কি কেউ তাকে ফাঁসিয়ে নিয়ে এসেছে এখানে? নানান প্রশ্ন বাসা বেঁধেছে বোরহানের মনে। আসুন, আপনারই অপেক্ষায় ছিলাম। ভরাট কণ্ঠে চমকে ওঠে বোরহান। মেয়ে কণ্ঠ এত মোটা হয় কিভাবে? তবুও মানুষের আভাস পেয়ে কিছুটা স্বস্তি বোধ করছে বোরহান। কই আপনি? আপনাকে দেখতে পাচ্ছি না কেন? কাপা কাপা গলায় বলে যাচ্ছে বোরহান। সামনের দিকে আসুন। বোরহান ধীর পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ পেছনে কারো স্পর্শ অনুভব করেছে। নরম হাতের ছোঁয়া পেয়ে সারা শরীরের রোম দাঁড়িয়ে যায় বোরহানের। মোবাইল বিছানার এক পাশে রেখে বুকে টেনে নেয় মায়েশাকে। দুজনে অনেক কাছে চলে আসে। বোরহানকে জোর ধাক্কায় বিছানায় ফেলে দেয় মায়েশা। বোরহানের খুশি যেন ধরছে না। মায়েশাকে কাছে পাবার তীব্র ইচ্ছা তার ভিতর, কিন্তু ঘোর কাটতেই বোরহান খেয়াল করে বিছানা ভিজে গেছে। তার পাশে দুটো মানুষ উপুর হয়ে পড়ে আছে। চোখ ডলে ডলে ভালো মতো দেখে নেয় সে। মেয়েটার দিকে তাকাতেই দেখে সে দা হাতে দাঁড়িয়ে আছে। আবছা আলোয় বেশ ভালোই বোঝা যাচ্ছিল। কি করছো তুমি? তোমার হাতে দা কেন? বেশ ঘাবড়ে গেছে বোরহান। উঠে দাঁড়াতে ভুলে গেছে সে। হঠাৎ এক নাগাড়ে দা দিয়ে কুপিয়ে জখম করতে থাকে মায়েশা। বোরহানের পুরো শরীর রক্তে রঞ্জিত হয়েছে। অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে। সামনেই ফ্রেমে বাঁধানো মায়েশার আগের রূপ, অর্থাৎ মিতুর ছবি। বোরহান বেশ ভালো বুঝতে পেরেছে কেন এই পরিস্থিতি হলো তার। শেষ চেষ্টা হিসাবে হাত জোর করে প্রাণ ভিক্ষা চাইতে লাগলো সে, কিন্তু মায়েশারূপী মিতু পিছুপা হতে নারাজ। এক নাগাড়ে কুপিয়ে যাচ্ছে বোরহানকে। হঠাৎ কেউ মিতুর নাম ধরে ডেকে ওঠে, মিতু। মিতু বুঝতে পারে তাকে কে ডাকছে। এই কণ্ঠ যে তার বড়ই চেনা। সবুর। মুখে আনন্দের হাসি এসে এদিক সেদিক খুঁজতে থাকে মিতু, কিন্তু কোথাও যে দেখা মিলছে না সবুরের। সবুর যে তাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। রক্তমাখা শরীরের রাজ তিনটি পাশে নিয়ে বসে আছে সে। ফিসফিসিয়ে এক নাগাড়ে সবুর সবুর বলে যাচ্ছে। সবুরের কাছে যেতে বড় ইচ্ছে করছে যে তার। এই কলঙ্কিত জীবনের মুখ চিতে চায় সে, আর পারছে না যে এই কলঙ্ক বয়ে বেড়াতে। বেলকুনি থেকে শহরটা বেশ ভালোই দেখা যায়। এই শহরের মানুষজন বড়ই স্বার্থপর। এখানে তার কোনো মূল্য নেই। তবে কি লাভ পেয়েছে? খোলা বেলকুনিতে দাঁড়িয়ে ছোটবেলার কথা মনে করে সে। বাবা মা বেঁচে থাকতে কত সুন্দর ছিল জীবনটা। একটা ঝড়ে জীবনটা বরবাদ হয়ে গেছে তার। মাটির দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে মিতু। এই মাটিটাও যে তাকে বাঁচায়নি সেদিন। পৃথিবীর সব কিছুই স্বার্থপর। এক পা দু পা করে এগিয়ে যাচ্ছে মিতু। শেষবারের মতো পৃথিবীটা দেখে নেয় সে। নিজের ফর্সা হাতের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। সে তো খুনি। চোখ বন্ধ করে ঝাঁপিয়ে পড়ে বেলকুনি থেকে। শেষ পর্যন্ত নিঃশ্বাসটাও বেইমানি করলো তার সাথে। সেও ছেড়ে গেল তাকে ছেড়ে। সেও বাঁচতে চেয়েছিল 10-5টা মেয়ের মতো, কিন্তু পৃথিবী যে তাকে মেনে নিতে পারেনি। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই।